হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নিট সুপার 15 সলিউশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আলোর প্রতিসরণের 4 নম্বর সিরিজ। রে অপটিক্স আমরা পড়িয়েছিলাম। এই রে অপটিক্সের আলোর প্রতিফলন থেকে দুটো সিরিজ দিয়েছিলাম এবং আলোর প্রতিসরণ থেকে 4 নম্বর সিরিজ আজকে তোমাদেরকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই 4 নম্বর সিরিজের মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সংকট কোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সংকট কোণের ইংরেজি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ইংরেজি হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, তো এই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কি এবং সংকট কোণ কি, এটা আমরা চিত্রের মাধ্যমে এবং পরীক্ষার মাধ্যমে বুঝবো। আমরা 4টা বা 5টা পরীক্ষা করব ওই পরীক্ষার মাধ্যমে। যদি তোমরা এই 30 মিনিট যদি দিয়ে দাও, তাহলে এখান থেকে যতগুলো কোশ্চিন বা নিউমেরিক্যাল আছে তোমরা সবই পারবে। আর লাস্টে একটা নিউমেরিক্যাল করাবো যেটা এই বছরেই নিটে এসেছিল এবং এর আগেও নিটে এসছে, তো খুব ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল। তো চলো শুরু করা যাক। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর কি টিআইআর এবং কি টিআইআর, টিআইআর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো চলো 1 নম্বর আমাদের পরীক্ষা। আমরা কি করব, দুটা মাধ্যম নেব এবং দুটো মাধ্যমের মধ্যে একটা হবে লঘু মাধ্যম আর একটা হবে ঘন মাধ্যম। এখন আমরা রেকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে পাঠাবো। কি বললাম, রেকে আমরা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে পাঠাবো। তো চলো আমরা রেকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে পাঠাই। প্রথমে একটা রশ্মি আমরা লিখলাম বা দুটা মাধ্যম, এই মাধ্যমের যে প্রতিসারাঙ্ক সেটা হচ্ছে μ1 আর এটা হচ্ছে μ2। অবশ্যই μ2 গ্রেটার দেন অফ μ1, মানে μ1 এর যে প্রতিসারাঙ্ক সেটা μ2 থেকে কম। চলো নোট করে নাও। তো এই যে এখন আমরা কি করব, একটা রেকে একটা রশ্মিকে আমরা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে পাঠাবো। তো এখানে একটা রশ্মি নিলাম আমরা, ও কি করছে ঘন মাধ্যমের বিভেদ তলে আপাতিত হচ্ছে। এখন ঘন মাধ্যমের বিভেদ তলে যখন আপাতিত হলো তখন এর আপতন কোণ পাওয়া যাবে। তাহলে এর আপতন কোণটা আমরা কিভাবে মেজার করব, এর আগে শিখিয়েছি আমরা কি করতে হবে, যে মাধ্যমের বা দুই মাধ্যমের বিভেদ তলে যখন রেটা পড়বে তখন ওই বিভেদ তলের উপর একটা পারপেন্ডিকুলার লম্ব নিতে হবে। তো আমি কি করলাম, এই যে একটা লম্ব নিলাম। তাহলে এই লম্বের সঙ্গে আপাতিত রশ্মিটা যে কোণ করবে সেই কোণের নাম হচ্ছে আপাতন কোণ, ওকে আমরা ইন্ডিকেট করব আই দ্বারা। ঠিক আছে, এখন আলো যখন ঘন মাধ্যম থেকে গিয়ে যখন বিভেদ তলে পড়বে এবং ও যখন লঘু মাধ্যমে যাবে, তো লঘু মাধ্যমে যাওয়ার জন্য ওর ভেলোসিটিটা কি হবে, বেড়ে যাবে। ঘন মাধ্যম থেকে গিয়ে যখন লঘু মাধ্যমে ঢুকবে ভেলোসিটি বেড়ে যাবে। ওই ভেলোসিটি বাড়ার জন্য ওই রশ্মির যা পাথ ছিল, যা ডাইরেকশন ছিল, ওই ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে, এই যে নর্মাল দেখতে পাচ্ছ এই নর্মাল থেকে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তার মানে ও অভিলম্ব থেকে এইভাবে দূরে সরে গেল, এইভাবে দূরে সরে গেল। ও যাওয়ার কথা ছিল কি এই বরাবর, কিন্তু গেল না। কেন? কারণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে গেলে যদি কি হয়, রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। ঠিক আছে, চলো এটা হচ্ছে আমাদের 1 নম্বর পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা কি, মিডিয়াম আমাদের একই থাকবে, দুটো মাধ্যম আমাদের একই থাকবে। তাহলে এখন আমরা রশ্মিটাকে যে আপতন কোণে ফেলেছি এই আপতন কোণ মানটা আস্তে আস্তে আমরা বাড়াবো। তো আমরা একটু আর বাড়িয়ে দিলাম। তাহলে অভিলম্ব আমাদের কি হবে, এই যে পারপেন্ডিকুলার এই তলের। তাহলে দেখো তো আই এর মান প্রথম পরীক্ষার ক্ষেত্রে কত ছিল, যত ছিল তার থেকে এটা আই এর মান কি বেশি। তার মানে আপতন কোণ প্রথম পরীক্ষা থেকে এই জায়গাতে আপতন কোণ বেশি। ঠিক আছে, তাহলে এখন কি হবে, এখন এখানে যে আমরা যে কোণ পাবো এই কোণের নাম কি, প্রতিসরণ কোণ। এই প্রতিসরণ কোণের মানটা এখানে আমরা আর ধরেছি, তো এখানেও আমরা আর ধরবো, প্রতিসরণ কোণকে আর ধারা ধরা হয়। তাহলে এ কি হবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে মানে অভিলম্ব থেকে আরো একটু বেশি দূরে সরে যাবে। তার মানে আগে যখন আমরা প্রতিসরণ কোণ আর পেয়েছি, এখন যে প্রতিসরণ কোণ আর পাবো ওর থেকে কি হবে, প্রতিসরণ কোণটা বড় হবে। বোঝা গেছে? তার কারণ আপাতন কোণ এখানে যেহেতু বেশি, তাহলে এখানে প্রতিসরণ কোণটাও বেশি হবে। তো চলো 3 নম্বর আমরা 3 নম্বর এক্সাম, এটা 2 নম্বর হলো আমাদের। 3 নম্বর যদি আমরা পরীক্ষা করি তখন আপাতন কোণ আরো একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, অবিলম্ব আমরা নিলাম। তাহলে রশ্মি কি হবে, এখানে যে আপাতন কোণের মান আগের তুলনায় আরো বেশি, 3 নম্বর আরো বেশি, তার মানে এটা আই।
তাহলে এখানে যে আর পাবো সেটা এই টাইপের হবে, মানে এখানে আরো বেশি আপতন এই প্রতিসরণ কোণটা একটু বেশি পাবো, তার মানে প্রতিসরণ কোণ। তো দেখো তো কি হচ্ছে, কি যখনই আমরা কোনো রেখে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে পাঠাচ্ছি, তখন প্রতিসৃত যে রেটা ও আস্তে আস্তে বিভেদ তলের দিকে যাচ্ছে। দেখো এটা আমাদের বিভেদ তল, তাহলে এখানে এর রেসটা ছিল, তারপরে দেখো একটু বিভেদ তলের দিকে আসলো, আবার এখানে কি আরো বেশি একটু বিভেদ তলের দিকে আসলো। 4 নম্বর যখন আমরা পরীক্ষা করছি, এটা কি জন্য হচ্ছে, যখন আমরা আপাতন কোণের মান বাড়াচ্ছি, আপাতন কোণ যখন বাড়ছে, এখানে I1 যদি ধরি, এটা যদি I2 ধরি, এটা যদি I3 ধরি, তাহলে কি লেখা যাবে, I1 গ্রেটার দেন লেস দেন I2 লেস দেন I3। ঠিক আছে, তো একই রকম ভাবে R1 লেস দেন R2 লেস দেন R3, তার মানে R3 সব থেকে বড়। ঠিক আছে, I3। এখন 4 নম্বর যখন পরীক্ষা করব, মিডিয়ামটা আমাদের একই থাকবে, এটাও মিউ1 আর এটাও মিউ2। ঠিক আছে, তো এখন আমরা কি করলাম, আপাতন কোণটাকে আরো বাড়িয়ে দিলাম। আপাতন কোণ কিভাবে পাবো, অবিলম্বের সঙ্গে যে কোণ করে থাকবে বাড়িয়ে দিলাম। এখন রশ্মিটা কি হচ্ছে, কি অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তো আপতন কোণ এমন একটা মান বাড়ালাম, ঠিক আছে, যেটা I4 বলবো। তো সব থেকে বেশি এখানে আপতন কোণ হলো, তো এমন একটা মান হলো কি, এই যে আমাদের রেটা, কোন রেটা, প্রতিসৃত যে রে আছে, ঠিক আছে, তো ওই রেটা বিভেদ তল বরাবর ঘেঁষে চলে গেল। তখন এই জায়গাতে যে আর এর মান পেলাম, এই আর এর মানটা হয়ে গেল 90 ডিগ্রি। দেখো এটা লম্ব আছে, তাহলে লম্ব সঙ্গে এই যে বিভেদ তলের যে কোণ করে আছে, তাহলে এই কোণটা কি আছে, বিভেদ তলের সঙ্গে যে কোণ করে আছে এটা 90 ডিগ্রি। তাহলে যখন আর এর মান 90 ডিগ্রি পাবো, কার জন্য পেলাম, একটা আপাতন যে কোণ আছে, ওই আপাতন কোণের একটা ফিক্সড মানের জন্য আর এর মান যখন 90 ডিগ্রি হলো, তখন এই আপাতন কোণটাকেই বলবো আমরা সংকট কোণ। এই আপতন কোণকে বলবো আমরা সংকট কোণ। তার মানে I ইকুয়াল টু লেখা যাবে থিটা সি। তাহলে I ইকুয়াল টু থিটা সি কখন পাবো, তখনই পাবো যখন আপতন কোণের এমন একটা মানের জন্য প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হবে, এবং ওই যে রেটা, প্রতিসৃত যে রেটা, ওই রেটা কি হবে, বিভেদ তল বরাবর ঘেঁষে যাবে। দেখো ওই রেটা বিভেদ তল বরাবর ঘেঁষে গেছে, তাহলে বিভেদ তল বরাবর যদি ঘেঁষে যায়, তাহলে প্রতিসরণ কোণটা অভিলম্বের সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে। আর যখনই 90 ডিগ্রি কোণ করবে, তখন ওই যে আপতন কোণটাকে বলবো আমরা কি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে একে বলবো আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটাকে বলবো আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলবো। তাহলে বুঝা গেছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা এটাই কি, আপতন কোণের এমন একটা মানের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হবে, এবং এই যে প্রতিসৃত রেটা, ওই রেটা কি হবে, অবিলম্ব বরাবর ঘেঁষে চলে যাবে, তখন সেই আপতন কোণটাকে বলবো আমরা কি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই যে 90 ডিগ্রি, এটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলবো না আমরা। প্রতিসরণ যে কোণ আছে, এই প্রতিসরণ কোণের মানটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তো কার জন্য 90 ডিগ্রি হলো, এই যে আপতন কোণের জন্য। এই যে আমাদের ইনসিডেন্ট যে রে আছে, এই রেটাকে এমন ভাবে ফেললাম, তো অবিলম্বের সঙ্গে এমন একটা কোণ হলো, যে কোণের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি, তখন আমরা এই আপতন কোণটাকে বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। তাহলে I ইকুয়াল টু IC, তখন I এর একটা স্পেশাল নাম হয়ে যাবে। এখানে I এর স্পেশাল নাম হলো না কেন, কারণ I এর স্পেশাল নাম তখনই হবে যখন এই যে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি, তো এখানেও 90 ডিগ্রি নেই, এখানেও 90 ডিগ্রি নেই, এখানেও 90 ডিগ্রি নেই, এই যে এই জায়গাতে 90 ডিগ্রি আছে, তার জন্য এই যে I, এই I এর নাম স্পেশাল একটা নাম হয়ে যাবে কি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। বুঝা গেছে। এখন আমরা 5 নম্বর এক্সাম্পল করব, এই 5 নম্বর আমরা পরীক্ষা করব। চলো আমরা আইটাকে কি করলাম, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকেও বাড়িয়ে দিলাম, মানে আই এর মানটা কি হলো, এখন এখানে যে আই এর মান আছে I4, ওটার থেকেও বড় করে দিলাম, মানে I5 করে দিলাম। তো আমরা এইভাবে করে দিলাম, তখন আমাদের আপতন কোণ কত হবে, এই হ্যাঁ আপতন কোণ কত হবে, এইটা। তাহলে এই যে আপতন কোণ কি হলো, এই I4 থেকে কি হলো, বেশি হলো, সংকট কোণ থেকে বেশি হয়ে গেল। তো যখন সংকট থেকে বেশি হয়ে যাবে, তো রে গুলো আস্তে আস্তে কি হচ্ছিল, আস্তে আস্তে অবিলম্বের দিকে যাচ্ছিল। এখন কি হবে, অবিলম্ব ঘেঁষে বরাবর গিয়েছে, লাস্ট যে আমরা পরীক্ষা করেছি। তো এখন 5 নম্বরে গিয়ে দেখলাম কি, এই যে রেটা, এ কিন্তু প্রতিসৃত আর হচ্ছে না, প্রতিফলিত হয়ে যাচ্ছে।
আলো এখানে পড়লো, ওই মাধ্যমের বিভেদ তলে মানে দুই মাধ্যমের বিভেদ তলে গিয়ে ও কিন্তু আর প্রতিসরিত হলো না, সেকেন্ড মিডিয়ামে প্রতিসরিত হলো না, ঠিক আছে, মানে আলোটা রশ্মিটা বেরোলো না, ওই মাধ্যমে ফিরে আসলো। তখন যে আর এর মান হবে তখন আই এর মানের সমান হবে। তার মানে এখানে যে আমাদের প্রতিফলিত কোণ, এটাকে প্রতিফলিত কোণ বলবো। কেন স্যার প্রতিফলিত কোণ বলবো? কারণ ও কি হলো, প্রতিফলিত হলো। প্রতিসরিত কখন হয়? যখন এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাবে, তখন সেটাকে প্রতিসরিত হ্যাঁ প্রতিসরণ কোণ বলবো। কিন্তু রেটা তো প্রতিসরিত হচ্ছে না, কি হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। তার জন্য এটার নাম হচ্ছে প্রতিফলিত কোণ। আপাতন কোণ, প্রতিফলিত কোণ। তাহলে এই জায়গাতে প্রতিফলনের সূত্র মানবে কি আই ইকুয়াল টু আর, আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। তো যখন একটা রেকে তুমি একটা ঘন মাধ্যম থেকে নিয়ে যাবে, তো আই এর এমন একটা মান হবে, মানে আপাতন কোণের এমন একটা মান হবে, তখন রেটা আর অন্য মিডিয়ামে বেরোবে না। তখন ওই যে মিডিয়ামে ফেলা হয়েছিল ওই মিডিয়ামে বা ঘন মাধ্যমে আবার বেরিয়ে যাবে, ফিরে আসবে, ওই মিডিয়ামে ফিরে আসবে। এই যে এখানে গেল, আবার এখান থেকে এই মিডিয়ামে ফিরে আসলো। এই পুরোটা একটা কি মাধ্যম। তাহলে যে মাধ্যমে ফেললাম ওই মাধ্যমে আবার ফিরে আসলো। তখন এইটাকে বলবো আমরা কি আলোর রের কি হয়েছে, টিআইআর হয়েছে, মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে। তার মানে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়েছে। তাহলে পূর্ণ কেন বলা হচ্ছে স্যার? অভ্যন্তরীণ তো বুঝলাম কি এই ভিতরে গেল আবার ভিতর থেকে বেরিয়ে গেল, ঠিক আছে, অন্য কোনো মিডিয়ামে গেল না, বাইরে গেল না, ঠিক আছে, এটাকে অভ্যন্তরীণ বলছি। পূর্ণ কেন বলছি? কারণ যতটুকু রে আমরা পাঠিয়েছি, যত পার্সেন্ট রে পাঠিয়েছি সম্পূর্ণই ওই মাধ্যমে আবার ফিরে এসে ব্যাক হয়ে, ঠিক আছে। তো এই জায়গাতে কি হচ্ছে, আমাদের প্রতিফলনের সূত্র মানছে। যখনই প্রতিফলনের সূত্র মানবে তখন সেটাকে বলবো আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো প্রতিসরণের টার্মে আবার এসে প্রতিফলন, প্রতিসরণ পড়তে গিয়ে আমরা প্রতিফলন পেলাম। কিভাবে পেলাম? একটা রেখে ঘন মাধ্যমে পাঠালাম, আর পাঠিয়ে এমন আপাতন কোণ হলো, এমন আপাতন কোণে পাঠালাম কি ওই রেটা আবার ওই মাধ্যমে ফিরে আসলো। তখন কি বলবো, সেটাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম, কি প্রথম পড়লাম কি একটা রেকে ঘন মাধ্যমে আমরা দিলাম, ঘন মাধ্যম থেকে ও বেরিয়ে কি লঘু মাধ্যমে যাচ্ছে, তো নর্মাল থেকে দূরে সরে যাচ্ছে, এভাবে সরতে 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 এক সময় কি হচ্ছে, বিভেদ তল বরাবর খেঁচে গেল। তখন আমাদের প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হলো। তো যখনই প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হলো তখন সেটাকে সেই যে আপাতন কোণ, যে আপাতন কোণের জন্য 90 ডিগ্রি হলো, সেই আপাতন কোণটাকে বলবো আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। বুঝা গেছে? আবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি কোনো আপাতন কোণের মান হয় কোনো রে এর, ঠিক আছে, তখন ওই রেটা ওই বিভেদ তলে আবার ফিরে আসবে, মানে ওই মাধ্যমে ফিরে আসবে, বিভেদ তল পড়ে আবার ওই মাধ্যমে ফিরে আসবে। তখন সেটাকে বলবো আমরা কি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়েছে। বুঝা গেছে? তো চলো টুকে নাও। এখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করানোর জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমি লিখছি, আগে টুকে নাও। চলো তাহলে আমরা এখানে যেটা পেলাম, আপাতন কোণ এর মান যদি কি হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি এর সমান হয়, তখন সেটা আমরা কি বলবো, সংকট কোণ। তখন সেটাকে বলবো আমরা সংকট কোণ। ঠিক আছে, আর যদি আপাতন কোণের মান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হয় তখন কি হবে, আমাদের টিআইআর হবে। খুব ইম্পর্টেন্ট। এবারকার টিআইআর মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক আছে, বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি? শর্ত এটাই কি আলোকে প্রথমে কি করতে হবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে। ঘন মাধ্যম থেকে আলোকে প্রথমে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে, লঘু মাধ্যমের দিকে যেতে হবে, মাধ্যমের দিকে যেতে হবে, তবে এটা সম্ভব। ঠিক আছে, 2 নম্বর শর্ত, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে কি, এখানে আপাতন কোণের মানটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে সংকট কোণ থেকে বেশি হতে হবে। তার মানে আপাতন কোণের মান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হতে হবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হতে হবে, বেশি
হতে হবে, হতে হবে। ক্লাস 12-এ খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, তোমাদের ক্লাস বোর্ডের এক্সামে প্রচুর আসে। এর শর্ত কি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের শর্ত কি, তাহলে এটি লিখে নেবে। চলো ভিডিওটা পোজ করো, করে লিখে নাও। হয়েছে, মিটিয়ে দিই। 1 2 3। চলো নেক্সট, এখন আমরা করব ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের একটা ইকুয়েশন করব আমরা, ইকুয়েশন। ঠিক আছে, ইকুয়েশন কার, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ইকুয়েশন, অ্যাঙ্গেল। আচ্ছা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা আমরা কিভাবে পেলাম সেটা একটু দেখে নিচ্ছি। আলোকে আমরা কি করলাম, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে পাঠালাম। তখন কি করবে, ঘনমাধ্যমে একটা আপতন কোণ হবে আমাদের, তাহলে কোণটা কি হবে, অবিলম্বের সঙ্গে হবে, তো অবিলম্ব আই। ঠিক আছে, তাহলে কি করতে হবে, যখনই সংকট কোণ পাবো তার মানে কি প্রতিসৃত যে রেটা আছে ওকে বিভেদ তল বরাবর ঘেঁষে যেতে হবে। ঠিক আছে, গ্রেজিং ইমার্জেন্স যেটাকে বলে। ঠিক আছে, তাহলে এখানে যে মানটা পেলাম সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এই প্রতিসরণ কোণের মান কত আসছে আমাদের, 90 ডিগ্রি আসছে। আচ্ছা, এই যে মিডিয়াম নিয়েছিলাম এটা হচ্ছে মিউ 1, এই যে মিডিয়াম যেটা নিয়েছিলাম এটা হচ্ছে মিউ 2। আচ্ছা, এখন আমরা সেলেনের ল লাগাবো। সেলেনের ল কি, কি আমরা যে মিডিয়ামে প্রথমে আলো যে মিডিয়াম দিয়ে যাচ্ছে, তাহলে সেই মিডিয়ামের প্রতিসারাঙ্ক নিব। ঠিক আছে, এবং ওই মিডিয়ামের আপতন কোণ নিব। আপতন কোণের মান কত হয়েছে, তাহলে মিউ 2 এখানে করি, মিউ 2 ইন্টু কি সাইন আই, এগুলো আমি ডিটেলসে করিয়েছি এর আগের লেকচারগুলোতে, দেখে নিবে। মিউ 2 ইন্টু সাইন আই ইকুয়াল টু কি হবে, মিউ 1 সাইন আর, তাহলে ইকুয়াল টু মিউ 1 সাইন আর। আচ্ছা, তাহলে মিউ 2 সাইন কি, আইটাকে আমরা কি লিখবো, আই ইকুয়াল টু কি লেখা যায়, আই ইকুয়াল টু কি থিটা সি। এর স্পেশাল নাম, কেন স্পেশাল নাম, কারণ এর জন্য প্রতিসরণ যে কোণটা হয়েছিল, ঠিক আছে, এই কোণটা কত হয়েছিল আমাদের 90 ডিগ্রি, তার জন্য আইটাকে থিটা সি লেখা যায়। তাহলে থিটা সি লিখলাম আমরা, ইকুয়াল টু মিউ 1 সাইন আর। এবারকার দেখো মিউ 2 সাইন থিটা সি, মিউ 1 এর মান আমরা কি জানি, মিউ 1 যেহেতু এটা আমাদের লঘু মাধ্যমটাকে ইয়ার, তাই ইয়ারের প্রতিসরাঙ্ক 1 হয়, তাহলে 1 বসিয়ে দিলাম ইনটু সাইন আর, আর এর মান কত আছে 90, তাহলে সাইন 90 এর মান কত 1, তার মানে মিউ 2 ইকুয়াল টু সাইন থিটা সি ইকুয়াল টু কি হয়ে যাবে 1। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাবো সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ 2। বাস, এইটাই তোমাকে মনে রাখতে হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বার করার যে ইকুয়েশন, এটি সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ2। বা এটা যদি আমরা 1 এর মান না বসাই, এখানে ইয়ার মিডিয়াম না দিয়ে অন্য কোনো মিডিয়াম দিল, তাহলে কি হবে, তাহলে এটা হবে সাইন থিটা সি ইকুয়াল টু, এখানে কি মিউটা থেকে যাবে, মিউ 1টা, তাহলে মিউ 1/μ2। তাহলে মিউ 1 যে উপরে আছে মনে রাখতে হবে, উপরে মিউ 1 আর নিচে মিউ 2। আর এখানে অবশ্যই সমীকরণটা মনে রাখবে, যেটা নিচে হবে সেটা কি ঘনমাধ্যম, আর এই ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক কি হয়, সবসময় বেশি হয় লঘু মাধ্যমের তুলনায়। তাহলে উপরে ছোট মান বসবে, কি স্যার ছোট বসবে, প্রতিসরাঙ্কের মান। যে প্রতিসরাঙ্কটা ছোট তখন মিউ 1 এর মান, আর যে প্রতিসরাঙ্ক বড় সেটা হচ্ছে মিউ 2 এর মান। তার মানে ছোট বাই বড়, এভাবে মনে রাখবে। ঠিক আছে, ছোট বাই বড়, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি মিউ 1 ছোট বাই মিউ 2 বড়। বাস হয়ে গেছে। এবার এখান থেকে 3টা প্রবলেম করব, তাহলে অল কোশ্চেন সলভ হয়ে যাবে, তোমরা টুকে নাও। হয়েছে 1 2 3, চলো মিটিয়ে দিই। তাহলে আমাদেরকে মনে রাখবে সাইন থিটা সি ইকুয়াল টু, আমি এখানে লিখে দিই সাইন থিটা সি ইকুয়াল টু মিউ 1/μ2 বা 1/μ2। এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্র দিয়ে প্রচুর অঙ্ক আছে। তাহলে ফার্স্ট অঙ্ক কি বলছে, মাধ্যমিকে এসেছিল তোমাদের বোর্ডের এক্সামে, জলের প্রতিসারাঙ্ক, এখানে বলা আছে জলের প্রতিসারাঙ্ক। কোশ্চেন নম্বর 1, জলের প্রতিসারাঙ্ক বলা আছে আমাকে কত, 4/3 হলে জলের সংকট কোণ কত, জলের সংকট কোণ কত, তার মানে থিটা সি এর মান কত, এটা তোমাকে বার করতে বলেছে। তাহলে কিভাবে বার করবে, তাহলে আমাদের
কোশ্চেন কি সাইন থিটা সি ইকুয়াল টু কি হবে 1/μ2, এটা বসিয়ে দিলাম যেহেতু একটাই প্রতিসারাঙ্ক বলেছে। তাহলে সাইন থিটা সি, এই মিউটা কি জলের প্রতিসারাঙ্ক, তার মানে মিউটি এর মান জলের প্রতিসারাঙ্ক বসিয়ে দিলাম 4/3, তার মানে এটা হয়ে যাবে সাইন থিটা সি ইকুয়াল টু 3/4, তার মানে থিটা সি ইকুয়াল টু কি হয়ে যাবে সাইন ইনভার্স কত হবে 3/4 হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? বোঝা গেছে? আচ্ছা, তুমি এখানে যদি এটা বসালেও হতো, কারণ এটা আমাদের যে সংকট কোণ হবে বা আর কিছু হবে, তো এগুলো কখন হবে? যখন আলো প্রতি সে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন যাবে তখন মিউ2 এর মানটা কার বেশি হবে? তাহলে এই পরীক্ষাটা কোথায় করেছে? এয়ারে করা হয়েছে। তার মানে জল থেকে এয়ারের দিকে যাচ্ছে, তার মানে জলের প্রতিসারাঙ্ক বেশি, তাহলে নিচে বসলো। আর এয়ারের প্রতিসারাঙ্ক কি 1, তার জন্য 1 বসালাম, বসে আমাদের এই সমীকরণ আসলো। হয়েছে? নেক্সট মিটিয়ে দিই। চলো নেক্সট কোশ্চিন। নেক্সট কোশ্চিনটা তোমরা নিজেই করো। বলে কাঁচ ও জলের চরম প্রতিসারাঙ্ক দেওয়া আছে। কাঁচ ও জলের জলের প্রতিসারাঙ্ক দেওয়া আছে। তাহলে প্রতিসারাঙ্ক কাঁচ ও জলের প্রতিসারাঙ্ক কত দেওয়া আছে? 1.5 আর 1.33, 1.5 আর দেওয়া আছে 1.33। কাঁচ আর জলের প্রতিসারাঙ্ক দেওয়া আছে কত? 1.5 আর 1.33। চলো কোনো সমস্যা নেই। এখন কাঁচ থেকে জলে আলোর প্রতিসরণ হলে সংকট কোণ কত? বলছে কাঁচ থেকে জলে। তো আমি ধরে নিচ্ছি কাঁচ আর জলের মধ্যে কার প্রতিসরাঙ্ক বেশি? এখানে দেখো কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 আর জলের প্রতিসরাঙ্ক 1.3, তার মানে কাঁচ বেশি ঘন মাধ্যম, তার মানে কাঁচটা নিচে আছে, আমাদের স্ল্যাব আমাদের কি নিচে আছে, তাহলে এইগুলো কাঁচ আছে, তাহলে কাঁচ থেকে কোথায় পড়ছে? জলে দিকে যাচ্ছে, তাহলে আলোটা এইভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সংকট কোণের মান কত? সংকট কোণের মান কত চেয়েছে? তার মানে আমাদের সূত্রটা কি? তাহলে সূত্র হবে সাইন থিটা সি ইকুয়াল টু μ1/μ2। তাহলে উপরে কোন মানটা বসবে? ছোট মান। উপরে কি বসবে? একটু আগে বললাম ছোট মান। তাহলে ছোট মান কোনটা আছে? 1.3, তাহলে 1.33 বাই 1.5। তাহলে এখান থেকে আমাদের থিটা সি এর মান অ্যাপ্রক্স কত আসবে? ওই থিটা সি এর মান আসবে 62 ডিগ্রি, 62 ডিগ্রি, 62 ডিগ্রি, তাহলে 62 ডিগ্রি আসবে। তাহলে কিভাবে বসাবে? সাইন থিটা সি ইকুয়াল টু কি μ1/μ2। μ1 কোনটা? যে মানটা সব কম, দুটোর মধ্যে যে মানটা কম ওটা μ1, আর যে মানটা বেশি ওটা হচ্ছে μ2। ওটাই ঘন মাধ্যম, μ2টাই বেশি ঘন মাধ্যম, আর ওটা লঘু মাধ্যম। এবার থিটা সি এর মান বার করতে বলছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে সাইন থিটা সি মান বার করে বসিয়ে পেয়েছে। 3 নাম্বার খুব ফেমাস একটা নিউমেরিক্যাল, খুব ফেমাস একটা নিউমেরিক্যাল। ঠিক আছে, চলো নেক্সট। এখানে আমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে। ঠিক আছে, এই যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা আমাকে বলা আছে 45 ডিগ্রি। আর এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, মানে এটা একটা গ্লাস আছে, এই গ্লাসের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে 42 ডিগ্রি। এটা কি দেওয়া আছে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর এখানে আমাকে বলা আছে আবার এটুকু হচ্ছে 45 ডিগ্রি। ভালো করে বুঝো, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এখন বলছে আলোকে আলোকে এই গ্লাসের উপর লম্বভাবে ফেলা হলো। এখন বলেছে কি এই যে রেটা, এই রে এর পাত আঁকো, মানে এই রেটা কোন বরাবর যাবে, এর রে এর পাত আঁকতে বলেছে তোমাকে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ভালো করে মন দিয়ে বুঝবে। ঠিক আছে, এবং এই নিউমেরিক্যালগুলো প্রচুর আসে কম্পিটিশন এক্সামে। ঠিক আছে, মানে ভালো ডিফিকাল্ট যেগুলো এক্সাম হয় তোমার, যেগুলোতে প্রচুর কম্পিটিশন হয়, নিট, আইআইটি, আবিধাবি, এগুলো যেই এগুলো কোশ্চেন আসে। তাহলে কিভাবে করবো স্যার? এই অঙ্কটা দেখো, পাঁচটাকে রেটা তোমার কোন দিক বরাবর যাবে তোমাকে এটা বলতে হবে। তো চলো রে কোন দিক বরাবর যায়। তো আমি এর আগে বলেছিলাম প্রতিফলন হোক বা প্রতিসরণ হোক, যে কোনো তলে যদি আলো লম্বভাবে পড়ে তাহলে ও লম্বভাবে বেরিয়ে যায়। আমি বলেছিলাম প্রতিসরণের ক্ষেত্রে লম্বভাবে বেরিয়ে যায়। তাহলে এই যে এটা কি পারপেন্ডিকুলার আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে পারপেন্ডিকুলারে পড়েছে, এই তলের পারপেন্ডিকুলারে আলোটা পড়েছে। তার মানে এ আলো যখন, এটা তো লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, তো লঘু মাধ্যম হোক বা ঘন মাধ্যম হোক কোনো এর ইফেক্ট ফেলতে পারবে না, মানে এর পাতটা সোজা চলে যাবে, মানে একে বিচ্যুত করতে পারবে না। কেন বিচ্যুত করতে পারবে না? এর শর্ত আমি এর আগের ক্লাসে লিখেছি, তোমরা দেখে নাও। যে আলো যদি কোনো মাধ্যমের ওপর বা কোনো তলের ওপর লম্বভাবে পড়ে তাহলে ওই রেটা বা ওই আলোটার তোমার কি হবে না, আলোটার রেটা বিচ্যুত হবে না, আসল পথ থেকে বিচ্যুত হবে না, তার মানে এটা সোজা চলে গেল। এখন তো এটা একটা মিডিয়াম মাধ্যম আর গ্লাস একটা মাধ্যম, তাহলে আলো লঘু থেকে ঘনতে গেল।
এখন কি হবে, আলো আবার ঘন মাধ্যমে আছে, ঘন থেকে লঘুর দিকে যাবে। তাহলে এখন ঘন থেকে লঘুর দিকে গেলে আপতন কোণ কত হলো, এ কি সোজাসুজি বেরিয়ে যাবে না ব্যাক হয়ে আসবে? তাহলে এটা কিভাবে দেখবো? তো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেল, সোজা হয়ে বেরিয়ে গেল, এরা সোজা হয়ে বেরিয়ে যাওয়ার পর ও দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো, এরা দ্বিতীয় মাধ্যম থেকে আবার বাইরের মাধ্যমে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এয়ার আর এটা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে আমাদের এয়ার আর এটা হচ্ছে গ্লাস। ঠিক আছে, এবং এদের প্রতিসরাঙ্ক দেওয়া থাকবে তোমাকে। ঠিক আছে, তো চলো এই অঙ্কটা কিভাবে করব। এই আলোটা এই রে বরাবর কি বেরিয়ে যাবে সোজা না আসবে? তাহলে এটা পরীক্ষা করার জন্য তোমাকে করতে হবে কি, আলো যে এই সারফেসে পড়ছে এটা কত ডিগ্রি কোণে পড়ছে। তাহলে কিভাবে মাপবো স্যার? আচ্ছা, তোমাকে যে মানে আপতন কোণটা কিভাবে বার করতে হয়, যে তলে পড়বে ওই তলের ওপর একটা অভিলম্ব টানতে হয়, আর ওই অভিলম্বের সঙ্গে যে কোণ করে থাকবে সেই কোণটা হচ্ছে আপতন কোণ। তাহলে এই তলের উপর একটা লম্ব দিলাম, তাহলে এই কোণটাই হচ্ছে আমাদের কি, এই কোণটার নাম কি, আপতন কোণ, মানে আই এর মান। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই কোণের মানটা কত? তো এই কোণের মানটা কিভাবে বার করবো, দেখো এই আলো এখানে কি পড়েছে, লম্বভাবে পড়েছে, তার মানে এইটুকু 90 ডিগ্রি। তাহলে এটা 90, এটা 45, টোটাল 180 হয়, তার মানে এইটুকু 45। ভালো করে বুঝো, এটা 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই কোণটা কত, এই কোণটা দেখো, এটা কি একটা তল, আলো ধরো এইভাবে পড়েছে, তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, এই যে এই পুরো কোণটা, এটা যেহেতু পারপেন্ডিকুলার তলের উপর, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি পুরোটা। তো 90-র মধ্যে 45 বাদ হয়ে গেছে, তাহলে এইটুকু কত, তার মানে এইটুকুও 45 ডিগ্রি। ঠিক আছে, তো এবারকার আলো যখন কোন একটা সারফেসের তলে পড়ছে, তো আপতন কোণের মান হচ্ছে, এটা আপতন কোণ আই এর মান হচ্ছে কত, 45 ডিগ্রি। তো এখন এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তোমাকে দেওয়া থাকবে কত বলেছে কি, সি ইকুয়াল টু 42 ডিগ্রি। তো আমি এর আগে বলেছি কি, আই এর মান যদি গ্রেটার দেন অফ থিটা সি হয়, গ্রেটার দেন অফ থিটা সি, এটা সি মানে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হয়, তাহলে আলো ওই মাধ্যম থেকে বেরিয়ে যাবে না, আলো কি হবে, আবার ওই মাধ্যম থেকে ফিরে আসবে, ওই মাধ্যমে ফিরে আসবে। তার মানে আলোর প্রতিফলন হবে, প্রতিসরণ হবে না। তার মানে কেন হবে না স্যার, কারণ এই যে আপাতন কোণটা 45 ডিগ্রি আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা 42 ডিগ্রি, তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কম হয়ে যাচ্ছে কার তুলনায়, আপতন কোণের তুলনায়। তাহলে আপতন কোণের তুলনায় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি কম হয়ে যায়, তা আলো আর বাইরে বেরোবে না, ওই মাধ্যমে যে যত ডিগ্রি কোণে এসেছিল অত ডিগ্রি কোণে এভাবে বেরিয়ে যাবে। তার মানে এইটুকু কত আমাদের, এইটুকু কত হবে আমাদের, এইটুকু 45 ডিগ্রি হবে, কারণ আই ইকুয়াল টু আর হয় প্রতিফলনের সূত্র, একটু আগে দেখালাম। তাহলে এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে ওই আলোটা ওই মাধ্যমে আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে আসবে। তাহলে ফিরে আসলো, আলো এখানে আসলো, আসলো। এবারে দেখো এখান থেকে কি বাইরে বেরোবে না আবার এখান থেকে ভিতরে যাবে। তো দেখি, আলো যখন এই বরাবর আসলো, তাহলে এখানে পড়লো, একটা বিভেদ তলে পড়লো, তো আলো এই বিভেদ তল বা তলের ওপর কিভাবে পড়ছে, লম্বভাবে পড়ছে। লম্বভাবে পড়লে আলো কি হয়, ওই বরাবর বেরিয়ে যায়, তার মানে এইভাবে বেরিয়ে যায়। বোঝা গেছে, খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যদি না বুঝতে পারো আবার এটাকে পিছিয়ে দাও, ভিডিওটাকে পিছিয়ে দিয়ে আবার বুঝো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে কোণগুলো বার করতে হবে, আর আপতন কোণের মান সবসময় বার করতে হবে। আর আপতন কোণ বার করতে গেলে কি করতে হবে, তোমাকে যে তলের রেটা পড়ছে ওই তলের অভিলম্বে একটা কোণ আঁকতে হবে। ঠিক আছে, এই ওই তলের উপর একটা অভিলম্ব আঁকতে হবে, অভিলম্বটা কি হবে, পারপেন্ডিকুলার হবে, অভিলম্ব তলের পারপেন্ডিকুলার হবে। চলো, আচ্ছা, এই যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করলাম, এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটার মানে ব্যাপক, আধুনিক এই যে মডার্ন যুগে ব্যাপক এর ব্যবহার আছে। কিভাবে, ধরে নাও তোমার পেটের মধ্যে, আচ্ছা আলোর কি হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ধরে নাও এটা একটা পাইপ আছে, তো এই পাইপের মাধ্যমে আমি আলোকে পাঠাবো। তো আলোকে বায়ু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে দিলাম, তো কি হবে বলতো, এটা তো একটা মিডিয়াম, তো এই মিডিয়াম থেকে প্রতিসরণ হয়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু না, আমি এমন অ্যাঙ্গেলে আলোটাকে ফেলবো কি আলোটার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে আবার এই ওয়ালে পড়ে, আবার এই ওয়ালে পড়ে, আবার এই ওয়ালে পড়ে, এইভাবে পড়ে, এইভাবে পড়ে, এইভাবে পড়ে, পড়তে 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 এই পুরোটাকে আলোকিত করে। তাহলে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে, ধরে নাও তোমার ভেতরের কোনো অংশ আছে, তো ওই যে শরীরের ভেতরের কোনো অংশে, এখান থেকে বাইরে থেকে তো কোনো কিছু কোনো মানে যন্ত্রের সাহায্যে দেখতে পাওয়া যায় না, তখন কি করা হয়, এই আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটিয়ে একটা তারের মাধ্যমে লাইটকে প্রবেশ করিয়ে বা একটা ক্যামেরাকে প্রবেশ করিয়ে ভিতরের পিকচার তোলা হয়। ঠিক আছে, তুলে কি করা হয়, ওই রোগের চিকিৎসা সমাধান করা হয়। ঠিক আছে, কি রোগ হয়েছে ওর মেরামত করা হয়। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে অপটিক্যাল
ফাইবার, ঠিক আছে, এটার নাম হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল, তাহলে এটা অপটিক্যাল ফাইবারে এর প্রচুর ব্যবহার আছে, ঠিক আছে। তাহলে দৈনন্দিন জীবনে আমাদের আলোর অভ্যন্তরীণ প্রতিফলন মানে ব্যবহার করে, ঠিক আছে, অনেক মেশিন এখন তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তাহলে নিচে এর আগেও কোশ্চেনে এসছে কি অপটিক্যাল ফাইবার কার উদাহরণ, তাহলে তোমাকে বলতে হবে তোমার এক্সাম্পল টিআইআর মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই তোমাদের জন্য ছিল। নেক্সটে আমাদের আবার আলো নেক্সট সিরিজ আসবে প্রতিসরণের, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।